ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ আমাদের কিন্তু সময় হয়ে গিয়েছে, সবাইকে জয়েন হতে বলেন। জি ম্যাম। সবাই জানে তো না, আজকে আমাদের আমরা ক্লাস তো রুটিন অনুযায়ী জি হচ্ছে। ম্যাম, 1 ঘন্টা আগে বলে দিচ্ছি ম্যাম। আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে আমরা একটু ওয়েট করি, সবাই জয়েন হোক। ওকে, সো অনেকেই জয়েন করেছেন, আমরা ক্লাসটা শুরু করছি। আমার ক্লাস আমার কণ্ঠ বা ভয়েস তো শোনা যাচ্ছে ক্লিয়ারলি, রাইট? ক্লিয়ার, একটু রেসপন্স করেন। জি ম্যাম। ওকে, ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। এরপরে আমরা আজকে যে টপিকটা পড়বো সেটা আপনারা দেখতে পারবেন। আমরা গতদিন অ্যাগ্রিগেট যেটা ছিল, অ্যাগ্রিগেটের হাফ পড়েছিলাম এবং বাকি অংশটুকু আজকে আমরা দেখবো। আচ্ছা, সো হোপফুলি সবাই স্ক্রিনও দেখতে পাচ্ছেন।
সো আমরা গতদিন হচ্ছে এইটুক পর্যন্ত পড়েছিলাম এবং আজকে হচ্ছে আমরা নেক্সট থেকে ম্যাথ যেটা সেটা দেখবো। এটা খুবই ইম্পর্টেন্ট, আমি শুরুতেই বলে নেই ক্লাসটা রেকর্ড করা হচ্ছে। সো কারো যদি মনে হয় যে না একবারের বেশি দুইবার তিনবার দেখবেন, সেক্ষেত্রে আমি লিংক আপনাদেরকে এই ক্লাসের পরেই দিয়ে দিব, সেটা দেখার সুযোগ আছে। আমি ইউটিউবে আপলোড করে দিব, ইউটিউবের যে লিংকটা আছে সেটা দিয়ে দিব। সো আপনারা চাইলে কিন্তু এক্সামের আগেও বারবার দেখতে পারবেন। ওকে, তো আমরা শুরু করছি প্রথমে কোয়েশ্চেন দিয়ে। আর কেউ যদি বুঝতে না পারেন আমাকে একদম আমি যখন শেষ করব তখন আমাকে কোয়েশ্চেন করতে পারবেন, ঠিক আছে? Okay, so for a bridge construction project, the recommended FM for sand is 2.6. From a market, two sand samples, sand 1 and sand 2 are collected and were sent to a nearby concrete laboratory for sieve analysis. এবং এরপরে sieve analysis এর পরে যেই ভ্যালু গুলো পেয়েছে সেগুলো আমাদেরকে দেওয়া আছে। তো আমরা একটু কোশ্চেনটা বোঝার ট্রাই করি। কোন একটা ব্রিজ কনস্ট্রাকশন প্রজেক্ট করা হবে, সেখানে যে স্যান্ড ইউজ করা হবে, মানে ইঞ্জিনিয়াররা বলেছে যেখানে রিকমেন্ডেড এফএম বা এফএম মানে হচ্ছে ফাইননেস মডুলাস। তো মানে ফাইননেস মডুলাস বলতে কোনো একটা স্যান্ড কতটুকু ফাইন বা কতটুকু মিহি, তো সেটার একটা ভ্যালু রিকমেন্ড করছে যেটা হচ্ছে 2.6। ওকে, সো ফ্রম আ মার্কেট টু স্যান্ড স্যাম্পল, স্যান্ড 1 এবং 2, মার্কেট থেকে ওই কনস্ট্রাকশন কাজের জন্য দুইটা স্যাম্পল স্যান্ড কেনা হয়েছে, একটা স্যান্ড 1 স্যান্ড 2। তো কোন সিভ, সিভ আমি বলেছি ছাঁকনি, এবং সিভের মধ্য দিয়ে কতটুকু রিটেইন করতেছে স্যান্ড গুলো সেই পরিমাণটা এই ছকের মধ্যে দেওয়া আছে। এবং তারপর যেটা কোশ্চেন করা হয়েছে যে প্রথমে ক্যালকুলেট এফএম অফ দ্য স্যান্ড স্যাম্পল, এই যেখানে স্যান্ড গুলো আছে স্যান্ড 1 এবং 2, এগুলোর এফএম বা ফাইনেস মডুলাসটা আমাদেরকে বের করতে হবে এবং দেখতে হবে যে সেটা কি রিকমেন্ডেড যে 2.6 সেটার সাথে ম্যাচ করে নাকি করে না। আর তারপরে বলা হয়েছে ড্র দ্য গ্রেডিং কার্ভ অফ দ্য স্যান্ড স্যাম্পল, মানে এই যে স্যান্ড স্যাম্পলটা আছে এটার হচ্ছে গ্রেডেশন কার্ভ হচ্ছে আপনাদেরকে আঁকতে হবে। ওকে, সো আমরা আহ, আহ, মানে এইখানে যতটুকু যা আছে এগুলো আপনাদেরকে কোশ্চেনে দেওয়া থাকবে, মানে এগুলোর কোশ্চেন সেটা তো দেওয়াই থাকবে। আর এখানে যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশনও দেওয়া থাকবে। এক্সামে হতে পারে দুইটা স্যান্ড আছে, এক্সামে হতে পারে যে কোনো একটা স্যান্ডের বের করতে বলছে, বাট কোনো সমস্যা নাই, একটা স্যান্ড বের করতে পারলে আপনি দুইটা স্যান্ডও ঠিক সেম ওয়েতে বের করতে পারবেন। ওকে, সো আমরা চলে যাই আহ অ্যান্সারে। তো প্রথমে হচ্ছে এখানে টোটাল 1 2 3 4 5 6 7 8, সো টোটাল 10টা কলাম আছে। স্যান্ড 1 এর জন্য যদি বের করতে চান তাহলে এইটুক পর্যন্ত করলেই হবে, মানে যদি একটা স্যান্ড এক্সামে আসে সেক্ষেত্রে একটা স্যান্ডের জন্যই বের করবেন, আর যদি দুইটা স্যান্ডের জন্য আসে সেক্ষেত্রে আপনাকে দুইটা স্যান্ডের জন্য বের করতে হবে। এক্ষেত্রে খাতাটা ল্যান্ডস্কেপ করে নিলে আপনার যে চার্ট আঁকবেন আপনি সেটা হচ্ছে আঁকা ইজি হবে। ওকে, সো প্রথমে হচ্ছে সিভ সাইজ, যেটা কোয়েশ্চেনে দেওয়া আছে। সিভ ওপেনিং আছে, সিভ ওপেনিংটার কোনো দরকার নেই, সো এটা বাদ দিবেন, এটা কাটা। এরপরে হচ্ছে ম্যাটেরিয়ালস রিটেইন, এই যে ছাঁকনি গুলো আছে প্রত্যেকটা ছাঁকনির উপরে কি পরিমাণে অ্যাগ্রিগেট বা ম্যাটেরিয়াল রিটেইন করে আছে বা জমা আছে সেইটার পরিমাণ। সো এই দুইটা কলাম কোয়েশ্চেনে দেওয়া আছে, কোয়েশ্চেনের মতো করেই তুলবেন। এরপরে আমাদের ক্যালকুলেশন শুরু হবে। প্রথমটা হচ্ছে পার্সেন্টেজ রিটেইন, পার্সেন্টেজ ম্যাটেরিয়াল রিটেইন, মানে প্রত্যেকটা সিডে কত পার্সেন্ট করে ম্যাটেরিয়াল রিটেইন হয়েছে সেটা বের করতে হবে পার্সেন্টেজটা। সো যেটা করবেন এখানে যা দেওয়া থাকবে সবগুলোকে যোগ করবেন, এখানে যোগ করে 510 পাচ্ছি। তো প্রত্যেকটার ক্ষেত্রে যখন পার্সেন্টেজ বের করব ইন্ডিভিজুয়াল যেটা থাকবে সেটাকে দিব উপরে, নিচে থাকবে টোটালটা উইচ ইজ 510, এবং তারপরে গুণ দিবেন 100 দিয়ে, মানে 100%। সো জিরো কে আমি যতকেই ভাগ দিই না কেন সেটা জিরো হবে। তো যতগুলো জিরো আছে এগুলো ক্যালকুলেশনের দরকার নেই, সরাসরি জিরো বসাই দিবেন। বাট এরপরে যখন ভ্যালু থাকবে লাইক 70 আছে, তো 70 থাকলে আমরা কি করব, পার্সেন্টেজ বের করার জন্য উপরে কত হবে 70 বা 70, নিচে হবে টোটালটা উইচ ইজ 510, এবং তারপরে এটাকে গুণ দিতে হবে কত দিয়ে, 100 দিয়ে। তাহলে এটা পার্সেন্টেজ আপনি ক্যালকুলেশন করলে দেখবেন 13.73। তো এখানে 70 যেগুলো আছে সেগুলো আলাদা করে বের করার দরকার নেই, 13.73 ইউজ করলেই হচ্ছে। এরপর এখানে 45 আছে, 45-এর ক্ষেত্রে আপনি পার্সেন্টেজটা কিভাবে বের করবেন, উপরে থাকবে 45, নিচে থাকবে 510 ইন্টু 100%। সো এখান থেকে পাচ্ছি 8.8। ওকে, সো পরবর্তী কলামে যাওয়ার আগে আমি আরেকটা ইনফরমেশন বলতে চাই যে এখানে হয়তো এক্সাম্পলের ম্যাথটাতে সব 70 70 70 এভাবে দেওয়া আছে, বাট নট নেসেসারি আপনি যে কোয়েশ্চেনটা পরীক্ষা দিবেন সেখানে সেম থাকবে। তো এমন হতে পারে যে প্রত্যেকটা ভ্যালু আলাদা, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ভ্যালুর জন্য আপনাকে আলাদাভাবেই ক্যালকুলেশন করতে হবে। তবে হ্যাঁ, আমরা যখন কোয়েশ্চেন করবো অবশ্যই আপনাদের টাইমিং
যে ব্যাপারটা সেটাও মাথায় রেখেই কোয়েশ্চেন করা হয়। ম্যাম, সো একটু একটু আস্তে বললে বুঝতে সুবিধা হইতো। আসলে আমি কথা মনে হয় এভাবেই বলি, যেটা আমার কাছে মনে হয়। তো যেহেতু এটা রেকর্ডিংটা আছে, সো আপনারা চাইলে কিন্তু রেকর্ডিংটাতে একটু স্লো করে দেখতে পারেন, ঠিক আছে? মানে আমি কথা আসলে মনে হয় আমার ন্যাচারাল কথাটাই আসলে এরকম। সো আমি হয়তো এভাবেই কথা বলি, বাট আমি তারপর ট্রাই করব যাতে আমি একটু ধীরে কথা বলি। ট্রাই করব, আর যদি না হয় আপনাদের রেকর্ডিং থাকবে, আপনারা চাইলে কিন্তু 0.5x 0.75x করেও দেখতে পারেন পরবর্তী। আমি দিয়ে দিব রেকর্ডিং ক্লাসের পর পরে। ওকে, সো এখানে ছিল পার্সেন্টেজ। কোয়েশ্চেনে আপনাদেরকে সরাসরি এরকম নাও থাকতে পারে, এখানে যেমন 70-70 একরকম। সো কোয়েশ্চেনে দেখা যেতে পারে যে এরকম পাচ্ছেন না, সেক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা ভ্যালু আপনাকে আলাদা আলাদা ভাবে বের করে নিতে হবে। ওকে, আচ্ছা। সো এটা ছিল 3 নম্বর কলাম, পার্সেন্টেজ ফ্যাক্টোরিয়াল রিটেইন। এরপরে যেটা করতে হবে, কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটেইন বের করতে হবে। তো ছোটবেলায় আপনারা পড়ে আসছেন ক্রমযোজিত সংখ্যা। ক্রমযোজিত সংখ্যা, ওকে। সো ক্রমযোজিত সংখ্যার ক্ষেত্রে আপনারা জানেন আমরা কিভাবে ক্যালকুলেশন করি। সো প্রথমটা থাকে যে প্রথম ভ্যালু, সেটা এটা লিখে দিলাম 0। এরপরে এই যে এইটা, এই ভ্যালুর সাথে এই ভ্যালুটা যোগ হবে, তারপর সেটাকে লিখবো আমি এখানে, আবার এই ভ্যালুর সাথে এটা যোগ হবে। এখন এখানে যেহেতু সবগুলো 0, সো এর জন্য কিউমুলেটিভটা 0 হয়েছে। 0 না থাকলে আপনাকে কিন্তু এইভাবে যোগ করে করে ক্যালকুলেশনে বসাতে হতো। সো আমরা এখন দেখি যে এই কলামটার পরে বা এই রোটার পরে, যে দেখেন 0-র পরে এখানে কি যোগ হবে, 0-র সাথে 13.73 যোগ হবে, এবং এটা বসবে কোথায়, এর পরের ঘরে, মানে এই ঘরে 13.73। এখন এই 13.73 সাথে এর পরের যে রোটা আছে সেটা যোগ হবে, তাহলে এই দুইটা যোগ করার পরে এখানে যোগ হবে সেটা কত, 27.46। এরপরে আবার 27-এর সাথে কোনটা যোগ হবে, এর পরেরটা, তারপর সেটা এই যোগফলটা কোথায় বসবে, এই 41 পয়েন্ট এখানে হবে। সো এভাবে করে পার্সেন্টেজ কিউমুলেটিভ রিটেইন এই টোটাল কলামটা আপনারা ফিল আপ করবেন। ঠিক আছে, এখানে আপনারা হয়তো এক্সাম্পলে 000 অনেক পাচ্ছেন, কিন্তু যখন মেইন এক্সামে বসবেন তখন এমন হতেও পারে যে আপনারা পাচ্ছেন না 0-0, তখন যে ভ্যালুটা হবে সেটা দিয়ে জাস্ট নিয়ম মতো ম্যাথ করে গেলেই আপনারা অ্যান্সার পাবেন। ওকে, সো এই যে টোটালটা, এই টোটালটা মানে যোগফল এখানে আসছে 100, ঠিক আছে? পার্সেন্টেজ কিউমুলেটিভ থেকে এটা আসছে হচ্ছে 100। এখন বের করতে হবে পার্সেন্টেজ ফাইনাল। পার্সেন্টেজ ফাইনাল মানে কি, পার্সেন্টেজ ফাইনাল হচ্ছে কতটুকু মিহি। এবং এইটার যে সূত্র আমি ক্লিয়ার করে নিই, মানে পার্সেন্টেজ ফাইনালের যে সূত্রটা সেটা হচ্ছে সবসময় 100 থেকে পার্সেন্টেজ কিউমুলেটিভকে বিয়োগ করতে হবে বা মাইনাস করতে হবে, উইচ মিনস যে এটা যদি থাকে, আপনি 100 থেকে কত মাইনাস করবেন, আমি কি বলেছি, কিউমুলেটিভ রিটেইন কি, এটা তো 0, সো এখানে 0 মাইনাস করলে আলটিমেটলি কি পাচ্ছি, 100। তো এইগুলা কিন্তু আমি 100ই বসিয়ে দিচ্ছি, বাট এখানে আমাকে কি করতে হবে, 100 থেকে মাইনাস করতে হবে কোন ভ্যালুকে, 13.73 কে, 13.73 কে। তাহলে এটা থেকে যখন আপনি মাইনাস করবেন তখন 13.73 কে মাইনাস করলে 86.27 আপনি পাবেন। তো সেটা লিখুন। আবার 100 থেকে 27.46 কে মাইনাস করলে যেটা হয় সেটা এখানে লিখুন। মেইন কথা হচ্ছে যে এই দুটার যে যোগফল সেটা সবসময় কত হবে, 100 হবে, এবং এটাকে আমরা বলতে পারবো পার্সেন্টেজ ফাইনাল। তো এটা ছিল স্যান্ড 1 এর জন্য। ঠিক একদম সেম ভাবে স্যান্ড 2 এর জন্য আপনারা বের করবেন। যদি কোয়েশ্চেন আসে তখন যেটা করতে হবে যে এই যে সবকিছু মানে সেম ওয়েতেই ক্যালকুলেট করবেন, শুধুমাত্র ম্যাটেরিয়াল রিটেইন যেটা কোয়েশ্চেনে দেওয়া আছে স্যান্ড 2 এর জন্য সেই ভ্যালুটাই আপনি তুলবেন। আবার ভুলে কিন্তু স্যান্ড 1 এর জন্য যেটা দেওয়া আছে সেটা তুলবেন। স্যান্ড 1 এর ক্ষেত্রে স্যান্ড 1 এরটা, স্যান্ড 2 এর ক্ষেত্রে স্যান্ড 2 এরটা। ওকে, সো এটা ছিল স্যান্ড 1 এর জন্য। ঠিক সেম ওয়েতে, সেম ভাবেই ক্যালকুলেশন সেম প্রসেসে করে স্যান্ড 2 এর জন্য আমি পেয়ে গেলাম। সো এখানে স্যান্ড 1 এবং স্যান্ড 2 এর জন্য পার্সেন্টেজ ফাইনালও পেলাম, পার্সেন্টেজ কিউমুলেটিভ রেটিংও। কিন্তু আমাকে কোশ্চেনে জিজ্ঞেস করা হয়েছে এফএম কত বা ফাইন্যান্স মডুলাসটা আমাকে বের করতে হবে। সো ফাইন্যান্স মডুলাসের সূত্র জানার আগে আমি বলেছিলাম আপনাদেরকে গত ক্লাসে, আমি জানি না আপনাদের মনে আছে কিনা, ক্লাস রেকর্ডিং দেওয়া আছে, দেখে নিতে পারেন। সেটা হচ্ছে যে যেই সিভ সাইজ গুলো স্ট্যান্ডার্ড ভ্যালু সেগুলো আপনাদেরকে মুখস্থ রাখতে হবে, এবং এইটার যে ছকটা, এটার চার্টটা কিন্তু এখানে দেওয়া আছে। এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ভ্যালু, ঠিক আছে? এই যে এইচটিএম এর
এই পেজটাতে দেখবেন এগুলো সব স্ট্যান্ডার্ড ভ্যালু। এই নাম্বার গুলো মুখস্থ রাখতে হবে। যখন আপনি এফএম টা বের করবেন তখন আপনাকে শুধুমাত্র মানে ফাইনাল যখন ক্যালকুলেশন করবেন তখন শুধুমাত্র আপনাকে কি করতে হবে, যে স্ট্যান্ডার্ড সিপ সাইজ গুলো আছে সেগুলোর পার্সেন্টেজ রিটেনই ক্যালকুলেশন করতে হবে, আর যেগুলো স্ট্যান্ডার্ড সাইজ না সেগুলোকে বাদ দিতে হবে। কিন্তু বাদটা কখন দিবেন, যখন ফাইনালি আপনি এই ক্যালকুলেশনটা করছেন ফাইনালি। কিন্তু এর আগ পর্যন্ত যখন আপনি চার্ট ক্যালকুলেশন করছেন তখন কিন্তু স্ট্যান্ডার্ড হোক আনস্ট্যান্ডার্ড হোক সবগুলো সিট সাইজ নিয়ে আপনাকে আগাতে হবে এবং ক্যালকুলেশন করতে হবে। মেন কথা চার্টের মধ্যে কিছুই বাদ যাবে না, চার্টের মধ্যে সবকিছু থাকবে। ঠিক আছে? সো এফএম সূত্র কি? এটা হচ্ছে সামেশন অফ কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটেইনড অন ইচ স্ট্যান্ডার্ড সিট, মানে ওই যে পার্সেন্টেজ রিটেন যেটা আছে সেইটা ডিভাইডেড বাই 100। কিন্তু এখানে দেখেন যে ছকে ছিল অনেকগুলা ভ্যালু, এখানে আমি জাস্ট গুটিগত ভ্যালু ইউজ করতেছি। কেন? কারণ আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড যে সিট গুলো আছে শুধুমাত্র সেটার জন্য যে কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটেন পাচ্ছি সেটাকেই ব্যবহার করতে হবে। এখন ধরেন 4 আছে 8 আছে, এই দুইটা কি? এই দুইটা স্ট্যান্ডার্ড, সো আমি এই দুইটা তো ক্যালকুলেশনে নিব, মানে আমি প্লাস 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 করে দিব। ঠিক আছে? 0 0 0 0, জিরো গুলোকে আলাদা ভাবে আর প্লাস করে দেখাই নাই, কারণ যেহেতু জিরোর সাথে জিরো জিরোই হয় বেসিক্যালি, মানে এই 13.73 27 দশমিক এখান থেকেই দেখানো শুরু করেছে। সো 4 নাম্বার যেহেতু স্ট্যান্ডার্ড সিপ, আমি এটা নিব। 8 নাম্বার সিপ এটাও আমি নিব, এটা বাদ। এখানে এই যে দেখেন কালো কালির দেওয়া আছে, এটা বাদ, এটা আমি নিব না, তার মানে 41.19 বাদ। এরপরে 16 30 এগুলো স্ট্যান্ডার্ড, সো এগুলো আমি নিব। 40 বাদ, আবার 50 100 এগুলো স্ট্যান্ডার্ড, সেটাও আমি নিব। আর 200 নম্বর সিপ যেটা সেটা হচ্ছে প্যানের, সো এটা আমরা অবশ্যই নিব না, এটাও বাদ। তার মানে শুধুমাত্র স্ট্যান্ডার্ড সিট গুলোই আমি ক্যালকুলেশনে নিব এবং সেটাকে যোগ করে ডিভাইডেড বাই 100 দিয়ে করলেই আমি এফএম পেয়ে যাবো। বাট এখানে তাহলে আপনাদের কোশ্চেন আসতে পারে, ম্যাম তাহলে এখানে কিভাবে বুঝবো স্ট্যান্ডার্ড সিট সাইজ কোনটা? ওই যে একটু আগে বললাম যে ছকটা আছে, যে ছকে সিট সাইজ গুলো আছে সেটা আপনাদের মুখস্থ রাখতে হবে এবং মনে রাখতে হবে যে স্ট্যান্ডার্ড সিট সাইজের নাম্বার গুলো কত, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো আমরা একটু চলে যাই পরের পেজে। এই যে FM1 এখানে সামেশন অফ কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটেন অন ইচ স্ট্যান্ডার্ড সাইজ ডিভাইডেড বাই কত 100, তাহলে সবগুলো যোগ করবেন ডিভাইডেড বাই 100 করবেন, সেটা দিয়ে আপনি 3.29 পেয়ে যাবেন। এবং এটা হচ্ছে FM1 which is স্যান্ড 1 এর জন্য। ঠিক সেম ভাবে স্যান্ড 2 এর জন্য কি করতে হবে, এইগুলা পুরাটাই বাদ যাবে, শুধুমাত্র আপনি এই ক্যালকুলেশন গুলো নেবেন। এই যে এখানে পুরোপুরি আমি 0 পাচ্ছি, সেগুলো বাদ, এগুলা নিব, এই দুইটা নিব। স্যান্ড 2 এর ক্ষেত্রে আবার এই দুইটা নিব, কারণ এগুলো কি স্ট্যান্ডার্ড সিপ সাইজ, সো এগুলোকে আমি নিতে পারবো। ঠিক আছে? ওকে, এবং এখানে কিন্তু এই তো চলে আসলো সবকিছু। আচ্ছা, এটা কিন্তু এই 100 নাম্বার সিপ পর্যন্ত, ঠিক আছে? এবং 200 প্যান এগুলো কিন্তু নিবেন না, এগুলো কিন্তু বাদ। এটা কিন্তু জাস্ট 100 নাম্বার সিপ পর্যন্ত স্ট্যান্ডার্ড যেগুলো আসে সেগুলো ক্যালকুলেশন করে FM1 এবং FM2 পেয়ে যাবেন। এরপরে থাকবে এফএম কম্বাইন্ড। ওকে, সো এফএম কম্বাইন্ড যেটা, মানে এটা কোশ্চেনে দেওয়া ছিল 2.60, এটাকে এফএম কম্বাইন্ড বলা থাকে, যেটা রিকমেন্ড করে ইঞ্জিনিয়াররা কোনো একটা সাইটের জন্য। সো এটা হচ্ছে 2.6, সো এটা হচ্ছে 2.6 দেওয়া ছিল। এখন নর্মালি এফএম কম্বাইন্ডের সূত্র দেওয়া আছে, সেটা থেকে আপনি চাইলে ফ্যান কোনটা কতটুকু পরিমাণ ছিল সেটার একটা রেশিও বের করতে পারেন। বাট এইটা আমরা কিভাবে বের করব সেটা হচ্ছে এই যেখানে ছোট্ট একটা ক্যালকুলেশন দেওয়া আছে যে এই তো এখানে যে M1/M2 ইকুয়াল টু FM2 মাইনাস FM কম্বাইন্ড ডিভাইডেড বাই FM কম্বাইন্ড মাইনাস FM1, মানে এই কর্নারে থাকবে FM কম্বাইন্ড, এটা থাকবে FM2 আর নিচে থাকবে FM1। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা FM1 1 নম্বর স্ট্যান্ডের জন্য যে মাইনাস মডুলাস সেটা পেয়ে গেছি। দেন হচ্ছে FM2 2 নম্বর স্ট্যান্ডের জন্য যে মাইনাস মডুলাস সেটা আমরা পেয়ে গেছি। সো এই দুটো পাওয়ার পরে এফ কম্বাইন্ড, এটা কোশ্চেনে দেওয়া ছিল, সবকিছু দেওয়া আছে যেহেতু সূত্রতে জাস্ট কি কর্নারে বসবে কি এফএম কম্বাইন্ড, এখানে বসবে FM2, এখানে বসবে FM1, দিলেই আমরা M1/M2 which is M1:M2 এটার যে রেশিওটা সেটা পেয়ে যাবো, সেটা হচ্ছে 1:2। ঠিক আছে? এটা হচ্ছে স্যান্ড 1 এবং স্যান্ড 2 এর যে পরিমাণ সেটা বেশি। এরপরে চলে যাবো আমরা গ্রাডেশন কার্ভে। ঠিক আছে? গ্রাডেশন কার্ভের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি আমরা দুইটা কার্ভ, একটা স্যাম্পল 1 এর জন্য এবং একটা স্যাম্পল 2 এর জন্য। ঠিক আছে? কিন্তু যদি এরকম হয় যে না কোশ্চেনে আপনাদেরকে একটা স্যাম্প দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা শুধুমাত্র একটা স্যাম্পলের জন্যই হচ্ছে কার্ভ আঁকবেন। ঠিক আছে? কিন্তু যদি মানে কোশ্চেনে দুইটা স্যাম্প দেওয়া থাকে সেক্ষেত্রে দুইটা কার্ভ হবে। এখানে যেহেতু কোশ্চেনে দুইটা স্যাম্প তাই দুইটা কার্ভ। এখন দেখতে হবে কার্ভটা কিভাবে আমরা আঁকবো। ওকে,
খুব মনোযোগ দিয়ে দেখবেন, কারণ আপনাদেরকে কিন্তু গ্রাফ প্লট করতে হবে। যে ম্যাথটা দেওয়া থাকবে সেই ম্যাথের বদৌলতে হচ্ছে আপনাদেরকে কিন্তু কোশ্চেনে বা পরীক্ষাতে এই অ্যানালাইসিস বা এই গ্রাফটা আঁকতে হবে। সো আপনাদেরকে এক্সাম হলে একটা সেমিলক পেপার সেটা হচ্ছে প্রোভাইড করা হবে। ওকে, সো এখানে মনে হয় খুব সম্ভবত গ্রাডুয়েশন কার্ভ যেটা, হ্যাঁ, এখানে যে গ্রাফটা দেওয়া আছে এটা ভুল আছে, বাট ভুল থাকলেও আমরা হচ্ছে নেক্সট ফ্রাইডেতে আমরা দেখবো ক্লাসেও একবার। বাট আমি এক্সপ্লেন করে রাখি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে যে গ্রাফটা দেওয়া আছে এটা ভুল আছে, বাট আপনাদেরকে এক্সাম হলে সঠিক গ্রাফ দেওয়া হবে। আপনাদের কোশ্চেনের সাথে গ্রাফ দেওয়া থাকবে না। কেউ যদি ওই কোশ্চেন অ্যান্সার করেন তাহলে যে ইনভিজিলেটর থাকবে বা যে টিচার থাকবে তাকে বললেই হবে যে ম্যাম অর স্যার আমার একটা গ্রাফ লাগবে, তাহলে উনি গ্রাফ দিবে এবং গ্রাফে অবশ্যই উপরে রাইট টপ কর্নারে আপনার আইডিটা লিখে দিবেন এবং খেয়াল করবেন যে সেই গ্রাফের মধ্যে টিচারের সাইন আছে কিনা। ঠিক আছে, টিচারের সাইন অবশ্যই থাকতে হবে এবং টপ রাইট কর্নারে আপনার আইডি থাকতে হবে, যাতে যদি কোনোভাবেও আপনার গ্রাফটা হারিয়ে যায় সেক্ষেত্রে সেটা আমরা পেতে পারি। ঠিক আছে, ওকে, সো আপনাদেরকে একটা সেমি লক পেপার দেওয়া হবে। এই অক্ষ বরাবর আপনাদেরকে সিভ অ্যানালাইসিস এর যে ওপেনিং বা সিভ সাইজ সেটা বসাতে হবে এবং উপরে থাকবে পার্সেন্টেজ ফাইনাল। ঠিক আছে, পার্সেন্টেজ ফাইনাল। ওকে, সো সিভ সাইজ আপনারা বসাবেন এবং পার্সেন্টেজ ফাইনাল যেটা সেটাও বসাতে হবে। সিভ সাইজ যেটা বসাবেন সেটা বসাবেন মিলিমিটারে। এই ম্যাথ করার ক্ষেত্রে বা এই ক্যালকুলেশনে কিন্তু কি আপনার মিলিমিটার লাগতেছে না, কিন্তু যখন আপনি গ্রাফ আঁকবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই মিলিমিটারে কনভার্ট করে নিতে হবে, কারণ এই নাম্বারিং কিন্তু আপনি সরাসরি গ্রাফে বসাতে পারবেন না। ওকে, সো সিভ সাইজ মিলিমিটারে কনভার্ট করতে হবে। ইঞ্চি থেকে কিভাবে মিলিমিটারে কনভার্ট করতে হয় সেটা আপনারা একটু গুগলে সার্চ দিয়ে দেখবেন, সেখানে হচ্ছে আপনারা পেয়ে যাবেন। আর 4 নাম্বার 8 নাম্বার হচ্ছে গিয়ে 4 বাই সরি 4 নাম্বার 8 নাম্বার এগুলোর জন্য কিভাবে কনভার্ট করতে হয় মিলিমিটারে সেটা দেওয়া আছে। আমরা একটু যদি আগে দেখি, এই তো কোনটার ওপেনিং কত এটা কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, এটা চাইলে মুখস্থ রাখতে পারেন আর চাইলে কনভার্সনটা শিখেও নিতে পারেন যে কিভাবে হচ্ছে কনভার্ট করতে হবে। ঠিক আছে, ওকে, সো এই সিপ সাইজটা বা এই যে মিলিমিটারের সিপ ওপেনিংটা এটা থাকবে এক্স অক্ষ বরাবর, আর ওয়াই অক্ষ বরাবর যেটা থাকবে সেটা হচ্ছে পার্সেন্টেজ ফাইনাল। ওকে, সো আমরা চলে যাই একটু গ্রাফে। সো এখানে আছে এক্স অক্ষ বরাবর সিপ ওপেনিং যেটা মিলিমিটারে, এবং এখানে হচ্ছে পার্সেন্টেজ হচ্ছে ফাইনাল। ঠিক আছে, ওকে, সো আমি হচ্ছে একটা বা দুইটা পয়েন্ট আমি বুঝাই দিই কিভাবে করতে হবে। সেটা হচ্ছে ধরেন আপনি বের করতে চাচ্ছেন ধরেন 0.15 এর জন্য, অথবা ধরেন 4.75 এর জন্য। তো সেমিলক পেপারে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এখানে আসলে ভ্যালু তো মানে এই গ্রাফটা তো আসলে ভুল, যার কারণে আমি আসলে কতটুকু বোঝাতে পারবো জানি না। আপনাদেরকে ফ্রাইডেতে আপনারা সেমিলক পেপার সবাই নিয়ে আসবেন, তখন হচ্ছে আমি দেখাই দিব। তো এখানে হচ্ছে এরকম 10টা করে ঘর থাকে এবং প্রত্যেকটা মানে ধরেন এখানে যদি 1 হয় এরপরে হয়ে যাবে 10, এরপরে হবে 100। ঠিক আছে, মানে 10 গুণ করে এটা গুণিতক আকারে বাড়তে থাকে আপনি যে ভ্যালু গুলো বসাবেন। সো তাহলে এখানে কত হবে, 0.1 হবে। তারপরে 10টা ঘর থাকবে এবং 10টা ঘরের 1 2 3 4টাও উপরে সেই গ্রাফের মধ্যে লিখা থাকে। তো আপনার ক্যালকুলেশন করার বা গুণার কোনো কারণ নাই। সো আপনি জাস্ট 10টা যেখানে 10 বলবে উপরে সেখানে আপনি জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করে সেখানে লিখে দিবেন 1 এবং শুরু করবেন কত থেকে, 0.1 থেকে। 0.1 এর পরে 1, এরপরে আবার 10টা ঘর, এরপরে চলে যাবেন 10-এ, কারণ আমি কি বলছি 10 গুণ, একটা আরেকটা থেকে 10 গুণ। 0.1 এর সাথে যদি আপনি 10 গুণ দেন তাহলে 1, আবার 1 এর সাথে 10 গুণ দিলে 10, 10-এর সাথে 10 গুণ দিলে 100, এভাবে করে আপনি বসাবেন 100 পর্যন্ত এবং তারপর আপনাকে ক্যালকুলেশন করতে হবে। সো এটা যদি 0.1 হয় তাহলে উপরে তো কি আমি বলেছি যে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ঘর থাকবে সেখানে আপনি 1 বসাচ্ছেন। তাহলে এখান থেকে যে 5টা ঘর সেটা কত হবে, 0.5। আর তাহলে 0.15 কত হবে, 0.1 এবং 0.2, এই দুইটার মিডলের যে পয়েন্টটা সেটা হবে 0.15। তাহলে এটা হচ্ছে 0.15, এটা হচ্ছে সিপ সাইজ। এখন 0.15 এর জন্য কিউমুলেটিভ রিডিংটা কতটুকু, বা সরি পার্সেন্টেজ ফাইনালটা কতটুকু, 17.6 করবো। তাহলে আমি প্রথমে এক্স অক্ষ বরাবর 0.15টা কাউন্ট করব এবং তার বরাবর সোজাসুজি চলে যাবো কত, 17.1 সরি 17.6 বা যেটাই আছে ভ্যালু। এখন এইটা মনে করেন 10, এটা হচ্ছে 20। এখন পার্সেন্টেজ ফাইনালটা আপনারা কিভাবে
লিখবেন সেটাও আমি বলি। সেটা হচ্ছে পার্সেন্টেজ ফাইনালটা প্রতি 5 ঘর পর পর আপনি 10 করে আগে নিতে, 10, 20, 30, 40, 50, 60 এভাবে করে, ঠিক আছে? তো আমাদের যেহেতু 17, তাহলে এখানে 10 হলে এটা ধরেন 2 করে, তাহলে এটা হচ্ছে 12, এটা কত 14, এটা কত 18, সরি 14, তারপর 16, 18 এবং 20। তাহলে কি 18 নিচে এবং কি 16 উপরে হচ্ছে 17 অবস্থান করে, তাহলে এটা 16, এটা হচ্ছে 18। এর মাঝে যে পয়েন্ট এখানে আমি দিয়ে দিব কোনটা, এই যে 0.15 বরাবর যেটা আসবে সেটা আমি পয়েন্টটা বসাই দিব, এটা হচ্ছে একটা পয়েন্ট, ঠিক আছে? ঠিক সেম ভাবে আমি যদি অন্য কোনো পয়েন্টের দিকে চাই, ধরেন আপনি বের করতে চাচ্ছেন একটু বড় মান নেই, ধরেন 4.75, 4.75 এর জন্য 13, সরি পার্সেন্টেজ ফাইনাল হচ্ছে কত 86.27। তাহলে প্রথমে এক্স অক্ষ বরাবর 4.75 আমাদেরকে খুঁজে বের করতে হবে। সো আমি এখানে দেখতেছি ধরেন 10, আমি এটা একটু ক্লিয়ার করি তাহলে আপনি দাঁড়িয়ে ফেলছি। বাই দ্য ওয়ে আমি কিন্তু আপনাদের গ্রাফ ড্র করার একটা টিউটোরিয়াল দিয়ে দিয়েছি, ওটা দেখলে আপনাদের আরো অনেক অনেক ক্লিয়ার হবে, ঠিক আছে? আমি অলরেডি দিয়ে দিয়েছিলাম, তারপর আমি আরেকবার দেখাই দিব। ওকে, সো আমি ধরে নিলাম যে এখানে ছিল আমার কত 1, ওকে, আর এখানে ছিল কত আমার 10, আর এখানে ছিল আমার কত 100, ঠিক আছে? ওকে, সো এখানে যদি আমার 1 থাকে তাহলে আমার 4 কত সেটা দেখতে হবে। এখানে অবশ্যই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 10, 10টা ঘর আছে, এবং এই যে প্রত্যেকটা লাইন সেটা কিন্তু ওই যে 1, 2 এভাবে করে লেখা থাকবে ওই গ্রাফটাতে, যে গ্রাফটা সঠিক গ্রাফ, এই গ্রাফটা সঠিক না। তো সেখান থেকে আপনি কি বের করবেন, 4 বের করবেন, কারণ আপনাকে কি বের করতে হবে 4.75 সিট ওপেনিং, তাহলে এখানে হচ্ছে 4, এরপরে একটু বেশি যাবে, আর 4.7, হ্যাঁ এটা ঠিক যে একদম এক্সাক্ট ভ্যালু তো আপনি আসলে, যেহেতু আমরা খালি চোখে করতেছি এক্সাক্ট ভ্যালু তো আমরা হবে না, বাট এই যে 4 থাকলে 4 এর থেকে একটু বেশি হচ্ছে 4.75। সো এইখানে একটা ক্লিক করে আপনি একটা স্কেল ধরবেন এই বরাবর, এখন দেখতে হবে 4.75 এর জন্য কতটুকু, 4.75 এর জন্য যদি 86 পয়েন্ট, এই যেখানে দেখছি 4.7 গেল, 4.75 এর জন্য 86.27 হচ্ছে পার্সেন্টেজ ফাইন। তাহলে এখানে 4.75 এবং 86 মানে কি, এই যে 90 থেকে একটু কম, এটা হচ্ছে 80, এটা হচ্ছে 82, এটা কত 84, এটা হচ্ছে 86, 86 পয়েন্ট সামথিং, তার মানে 86 এর একটু বেশি ওই বরাবর আমাকে একটা পয়েন্ট আঁকতে হবে। তাহলে একদম এই বরাবর, এই যে 4 পয়েন্ট বরাবর আমি যদি যাই আস্তে আস্তে, এখানে দাগ কাটার দরকার নেই, আপনি জাস্ট একটা স্কেলটা ধরে রাখবেন এবং তারপরে 86 পয়েন্ট সামথিং যেখানে, এখানে হচ্ছে একটা বিন্দু আঁকতে হবে, আপনি জাস্ট বিন্দুগুলা বসাবেন আর কিছু না। পরে যেটা করতে হবে, শেপ যেটা সেটা হচ্ছে এরকম আসবে, এবং অবশ্যই আপনার যদি ম্যাথ ঠিক থাকে তাহলে দেখবেন যে এই শেপের আশপাশ দিয়েই কিন্তু যে পয়েন্ট গুলো আপনি পেয়েছেন সেটা যাবে। সেন্ট 1 এর ক্ষেত্রে রেড কালার দিয়ে বোঝানো হয়েছে, সো আপনি এইভাবে করে এঁকে দিবেন এবং এমন ভাবে আপনাকে আঁকতে হবে যাতে প্রত্যেকটা পয়েন্টের পাশ দিয়েই আপনার গ্রাফটা যায়। আচ্ছা, তো এটা ছিল গ্রেডেশন কার্ভের ক্যালকুলেশনের ব্যাপার। এখন আপনাদের কাছে মনে হতে পারে যে না ম্যাম এটা খুব কঠিন লাগছে বা সামথিং, তো এটার জন্য যেটা করবেন সেটা হচ্ছে সবাই একটু ভালো মতো শুনেন, সেটা হচ্ছে সেমি লগ পেপার। আপনাদের সবাইকে ফ্রাইডেতে সেমিলক পেপার আনতে হবে, এটা আপনারা জাস্ট দোকানে যেসব লাইব্রেরি আছে সেখানে গিয়ে বললেই হবে। প্রত্যেকে একটা বা দুইটা করে সেমিলক পেপার নিয়ে আসবেন প্রত্যেকে, ঠিক আছে? কারণ আমরা গ্রাফ লাস্ট যে ফ্রাইডে এটাই আমাদের লাস্ট ক্লাস, এবং এই দিন হচ্ছে আমরা প্র্যাকটিস করব সরাসরি, ঠিক আছে? এবং আপনাদের আমি আপনারা ক্লাস ওয়ার্কে যাবেন, ক্লাস রেকর্ডিং একটা অপশন আছে, সেখানে দেখবেন যে গ্রেডেশন কার্ভ ড্র এই টাইটেলে একটা মানে ভিডিও আমি দিয়েছি রেকর্ডিং, সেটা আপনারা অবশ্যই দেখে আসবেন। সো আপনাদের টাস্ক হচ্ছে দুইটা, দুইটা না অ্যাকচুয়ালি তিনটা। এক নাম্বার হচ্ছে যে এই যে আজকে আমি ম্যাথটা করালাম এই ম্যাথটা দেখে আসতে হবে, কারণ এই ম্যাথের ক্যালকুলেশন না পারলে কিন্তু আপনি গ্রেডেশন কার্ভের যে ছবি আঁকা সেটা আপনি পারবেন না। সো এটা আপনাদেরকে দেখে আসতে হবে, আমি রেকর্ডিংটা এক্ষুনি দিয়ে দিচ্ছি। চাইলে মানে ফ্রাইডেতে আসার আগে বৃহস্পতিবারে চাইলে আরেকবার ক্লাসটা দেখে আসতে পারেন। সো এই ম্যাথটা আপনাদেরকে ম্যাডাম দেখতে রেকর্ড হবে। কোথায় দিয়ে দিবেন? ম্যাডাম রেকর্ডটা কোথায় দিয়ে দিবেন? রেকর্ডটা আপনাদের গুগল ক্লাসরুমে দিয়ে দিব আমি। আপনারা গুগল ক্লাসরুমের ক্লাস ওয়ার্কে যাবেন, গেলে ওখানে ক্লাস রেকর্ডিং এর একটা অপশন আছে দেখেন। অলরেডি আমি ক্লাস রেকর্ডিং দিয়েছি, এর আগের ক্লাসের রেকর্ডিং গুলোও দিয়েছি, সেগুলো ওখানেই পাবেন। এক্সামের আগে বারবার ক্লাসগুলো রিভিউ করবেন এবং ক্লাসগুলো দেখবেন, ঠিক আছে? তাহলে
অনেক কিছুই কনফিউশন দূর হয়ে যাবে। সো ওই রেকর্ডিং থেকে আপনারা অবশ্যই শুক্রবারে আসার আগে এই ম্যাথের যে রিভিউটা সেটা আপনারা দেখে আসবেন। এটা হচ্ছে 1 নম্বর হোমওয়ার্ক আপনাদের। সেকেন্ড হোমওয়ার্ক হচ্ছে সেমি লক পেপার, লাইব্রেরিতে যাবেন এবং বলবেন সেমি লক পেপার আনতে। প্রত্যেকে 2টা বা 3টা করে সেমি লক পেপার কিনে রাখবেন, কারণ আপনাদের যে এক্সাম হবে সেই এক্সামের সময় তো আপনাদের প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, বাড়িতে বসে। তো সেক্ষেত্রে আপনাদের এমনিতেও লাগবেই, তো সবাই 3-4টা করে সেমি লক পেপার কিনে রেখে দিবেন এবং সেটা ক্লাসে নিয়ে আসবেন। ওকে? এবং প্রত্যেকের খাতায় আমি যাতে এই ম্যাথটা দেখি, এই ম্যাথটা আপনারা করে রাখছেন, প্রত্যেকের খাতায় যাতে এই ম্যাথটা করা থাকে, সেমি লক পেপার নিয়ে আসবেন এবং আজকের রেকর্ডিংটা দেখে আসবেন। আর এছাড়াও আমি আপনাদেরকে ক্লাস মানে কিভাবে গ্রাফ ড্র করতে হবে সেটার একটা টিউটোরিয়ালও আমি দিয়ে দিয়েছি, সেটাও আপনারা ক্লাস রেকর্ডিং এই গেলেই এখন দেখতে পারবেন, আমি আগেই দিয়ে রাখছি। তো সেটাও দেখতে পারেন, ওটা আরেকটা ভিডিও। সো ওটাও দেখবেন। তাহলে আপনাদের যেটা হবে, এই ম্যাথটা কিন্তু এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সুতরাং কেউ মিস করবেন না, ঠিক আছে? অবশ্যই সবাইকে হচ্ছে এই ম্যাথটা প্র্যাকটিস করা থাকতে হবে, মানে এই ম্যাথে যাতে মার্ক একদম 100-এ 100 থাকে। যত মার্কেই আসুক না কেন, এই ম্যাথে যাতে কারো কোনো সমস্যা না হয়। তো এই ম্যাথের ক্যালকুলেশন থেকে শুরু করে ম্যাথটা করে আনবেন, সেমি লক পেপার নিয়ে আসবেন এবং আমি যেই ক্লাস রেকর্ডিং গ্রাফ আঁকার জন্য দিয়েছি সেটাও আপনারা দেখবেন, ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ এই ম্যাথ নিয়ে আর কোনো প্রবলেম হবে না। এবং আমরা তো বললামই, ও আরেকটা জিনিস, সেটা হচ্ছে পেন্সিল রাবার এবং স্কেল এগুলো রাখবেন, কারণ গ্রাফ আঁকার জন্য আমাদের এটারও প্রয়োজন হয়ে থাকবে। আচ্ছা, আমি হচ্ছে রোল কল করছি। আচ্ছা, সো সবাই একটু রেসপন্স করবেন। রোল 170, 61, Present, ma'am. Present, ma'am. 61. 62, 63, 64, 65, 66, 67, 68, 69, Present, ma'am. 72, 73, Yes, ma'am. 74, Present, ma'am. 74 আছেন, ওকে, 78, Ma'am, 74. হ্যাঁ 74 দিয়েছি, 78, আচ্ছা, 79, Ma'am, 78 আছে। okay, 79 absent, 80, Yes, ma'am. 81, Yes, ma'am. 82, Yes, ma'am. 83, Yes, ma'am. 85, 86, Yes, ma'am. 87, Yes, ma'am. 88, Yes, ma'am. 89, Yes, ma'am. 90, 91, 92, Yes, ma'am. 91. ওকে। ম্যাম আমার কারেন্ট চলে গেছিল 65। আমি আগে সবারটা রোল কল করি, এরপরে আমি পরে জিজ্ঞেস করবো। 92, ঠিক আছে ম্যাম। Yes, sir. ওকে, 93, Yes, ma'am. 94, প্রেজেন্ট ম্যাম। 95, Yes, ma'am. 96, 97, ইয়েস ম্যাম 97। 98, ম্যাম 98 ছিল, 200, 200 ছিল, নামাজে গেছে। ওকে। সো আর কেউ বাকি আছেন যারা বলেছেন আমাকে? আমি সবারটাই দিয়ে দিয়েছি, ম্যাম কেউ 65। মিস নাই। ম্যাম ওকে, 82 দিয়েছেন? এই ধরনের কোশ্চেন অ্যালাউড না। আমি দিয়েছি কিনা এই ধরনের কোশ্চেন অ্যালাউড না। যারা বলেছেন সবারটা দিয়েছি, কিন্তু কেউ যদি এমন থাকে ম্যাম যে একবারও 65 প্রেজেন্ট আমার দেননি, কারেন্ট চলে গেছিল। তাহলে ওকে 65 আমি দিয়েছি। জি ম্যাম বাকিরা যারা ধন্যবাদ। বলেছেন নিশ্চিত থাকতে পারেন, দেওয়া হয়েছে প্রেজেন্ট, ঠিক আছে? আর কেউ আছেন যারা মিস করেছেন ম্যাম বা আমার বলেননি? নেটওয়ার্কের ইস্যুর জন্য আমি জিজ্ঞেস করেছি আর কি। আচ্ছা, ওকে, ঠিক আছে, সমস্যা নেই, এইটুকু আমি দিয়েছি। হোপফুলি সবাই দিয়েছেন, ঠিক আছে। আচ্ছা, আমাদের নেক্সট ক্লাস হচ্ছে ওকে ফ্রাইডেতে। ম্যাম, তাহলে অবশ্যই আমরা অবশ্যই গেলাম। আসসালামু আলাইকুম। সবাই
গ্রাফ পেপার নিয়ে আসবেন এবং আমি সবাইকে রিকমেন্ড করব নিজের একটু প্র্যাকটিস করবেন, গ্রাফ পেপারে আঁকার ট্রাই করবেন পারছেন কিনা। আমি যে ক্লাস রেকর্ডিং দিচ্ছি আজকে সেটা তো দেখবেনই, এর আগেও একটা ক্লাস রেকর্ডিং আমি আপনাদেরকে দিয়েছি যেটাতে শুধুমাত্র গ্রাফ কিভাবে আঁকতে হবে সেটার উপরে রেকর্ডিং আছে, ওটা দেখলে আপনারা অনেক উপকার পাবেন, সো ওটাও আপনারা দেখবেন। এবং আমি আশা করব যে আপনাদের সুন্দর মতো মানে আমি ট্রাই মানে আই হোপ যে আপনারা মানে গ্রাফ এগিয়ে নিয়ে আসবেন, ঠিক আছে। তারপরেও যদি না পারেন সেক্ষেত্রে আমি আবার দেখাই দিব, বাট ট্রাই করবেন কারণ এটা কিন্তু এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট এবং এক্সামে আসবেই আসবে, ঠিক আছে। সো এটার কোনো অপশন নেই, ঠিক আছে। ওকে, ইনশাল্লাহ ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে ফ্রাইডে। জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম।